যে বিজেপির এজেন্ডা যখন পূরণ হচ্ছে না তখন লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নাম করে 1,36,000 মানুষকে নোটিশ ধরালেন। মানে ভয়ঙ্কর পরিস্থিতি। শিশু পাচার, নারী পাচার, বেটি পড়াওয়ের নাম করে বেটি পোড়াও। যে দেশে নারীরা সুরক্ষিত নেই সেখানে কিছু হবে না। আরে বন্ধু, সুপ্রিম কোর্টে যদি রাজনৈতিক ভাষণ দিতে যায়, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা অ্যালাউ করলেন কেন? এটা বিহার, ইউপি বা গুজরাট, দিল্লি নয়, এটা বাংলা। বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদবে না, আইন সবার জন্য সমান। শুভেন্দু অধিকারীর মা যদি বাংলাদেশ থেকে এসে থাকে, উনি নিজে স্বীকার করেছেন, বাংলাদেশে চিহ্নিত করে তাকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো উচিত। এটা তো খুব ভয়ঙ্কর পরিস্থিতি। শিশু পাচার, নারী পাচার, যে দেশে নারীরা, যে সরকার ক্ষমতায় আসার আগেই বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, সেটাই হচ্ছে বক্তব্য আমাদের। এটা বেটি পড়াওয়ের নাম করে বেটি পোড়াও। আমরা উন্নাও দেখেছি, আমরা মণিপুর দেখেছি, আমরা হাথরস দেখেছি, যে তাদের রেপ করে তাদের জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর নারী পাচার, শিশু পাচার, এটা খুব মর্মান্তিক। যে দেশে নারীরা সুরক্ষিত নেই সেখানে কিছু হবে না, ঠিক আছে? কারণ আমরা জানি যে কাজী নজরুল ইসলাম বলেছিলেন, এ বিশ্বে যাহা কিছু সৃষ্টি সুখকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু এ সরকার যারা নারী সুরক্ষার কথা বলে ক্ষমতায় এসেছিল, নারীদের কোনো সুরক্ষা তারা রাখতে পারেনি। শিশু পাচার একটা মর্মান্তিক। আমরা এই যে শিশু পাচার, যারা সাংবাদিক প্রশ্ন করলেই তার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে গলা টিপে ধরা হচ্ছে, আপনারা ভুলে গেছেন নাকি গৌলী লস্করের কথা? সাংবাদিক মেরে গুম করে তৈরি করে দেওয়া হয়েছিল। কারণ এরা চাইছে ফ্যাসিস্টবাদী, এরা চাইছে যে আমরা যেটা করব সেটা ভারতবর্ষের নাগরিক মেনে নেবে না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তুমি বলতে চাইছো এক বসন গেরুয়া, এক কথা রাষ্ট্র হিন্দি, এক ভাষা হচ্ছে তোমার বিজেপি যেটা বলবে, একটাই নিশান গেরুয়া পতাকা। এই জিনিস চলতে পারে না। এটা ধর্ম নিরপেক্ষ দেশ, সর্বধর্মের মতামত এখানে ব্যক্ত হবে। আর নারী পাচার, শিশু পাচারের কথা যেটা বলছেন, এটা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার তা রুখতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় সরকার রুখতে ব্যর্থ হয়েছে বলেই আজকে এত নারীদের গুম করে দেওয়া হচ্ছে, পাচার করে দেওয়া হচ্ছে, নারীকে সম্মান দেওয়া হচ্ছে না। এরা বলেছিল গর্ব করে যে বেটি বাঁচাও বেটি পড়াও আমরা করব। এরা বেটি বাঁচাও বেটি পড়াওয়ের নাম করে বেটিকে পোড়াচ্ছে, বেটিকে ধ্বংস করছে। এই জিনিস চলতে পারে না। এর বিরুদ্ধে আমরা তীব্র ভাষায় ঘৃণা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এটা তো সারা ভারতবর্ষের ইতিহাসে একটা নজির। রাজ্যের রাজা, দেশের রাজা প্রজার জন্যে তিনি দরবার করছেন। প্রজারা যখন বিভ্রান্ত হয়েছে, আমাদের রাজতন্ত্র নেই, এটা গণতন্ত্র, এটা নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী, তিনি যখন দেখছেন রাজ্যের কোটি কোটি মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার তার এজেন্ডাটাকে পূরণ করছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করছেন তার রাজ্যের নাগরিকদের জন্য, যে শুধুমাত্র নির্বাচন কমিশনের তুঘলুকি কাণ্ডের জন্য। কারণ নির্বাচন কমিশনে একবারই বলেছেন যে 2002 সালে যাদের নাম আছে তাদের কোনো কাগজপত্র দেখাতে হবে না। পরবর্তী সময় দেখলেন যে বিজেপির এজেন্ডা যখন পূরণ হচ্ছে না তখন লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নাম করে 1,36,000 মানুষকে নোটিশ ধরালেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তার তালিকা প্রস্তুত করতে হবে। নির্বাচন কমিশনের দরবারে গিয়ে আমাদের মন্ত্রীরা, প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বারবার গিয়ে সেখানে তাদের কাছে ডেপুটেশন দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, তার বিরুদ্ধেও বিরোধীদের গাত্র জ্বালা হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালো কোট পরে বা কালো চাদর চাপিয়ে কেন সেখানে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে কেসটা ফাইল করে নেন, একজন সুপ্রিম কোর্টের উকিলকে ধরে ফাইল করেছেন, তিনি কেন করবেন? নাগরিক, আজকে তো যে কেউ সাধারণ মানুষ গিয়ে করতে পারবেন। এটাই তো নজির, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কারোরও ক্ষমতা হলো না যে আমি কেস লড়েছি এবং সেই কেস আমি ফাইল করব, সেখানে গিয়ে আমি আমার বক্তব্য বলবো রাজ্যের মানুষের কথা, সেটা তিনি করেছেন। বিরোধীদের গাত্র জ্বালা হতেই পারে, বিরোধীরা বলতেই পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় আছে। আপনি বলছেন সুপ্রিম কোর্টকে অপমান করেছে, তাহলে সুপ্রিম কোর্টকে যদি অপমান করতে থাকে কে বলছে? বিরোধীরা বলছে। আমি দেখলাম অনেক অ্যাডভোকেটরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লয়ার কিছু বাজে না, সুপ্রিম কোর্টে রাজনৈতিক ভাষণ দিতে গেছে। আরে বন্ধু, সুপ্রিম কোর্টে যদি রাজনৈতিক ভাষণ দিতে যায়, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা অ্যালাউ করলেন কেন? তিনি তো তখনই বলতে পারলেন এটা কোর্ট, এখানে আইন মেনে সব কিছু করতে হয়, আপনার কথা শোনা হবে না। কিন্তু শুধু তা নয়, ভারতবর্ষের মানুষ লাইভ স্ট্রিমিং পার্থ দেখতে পেল
যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যাডাম বললেন বিচারপতি, মাননীয় বিচারপতিরা, এবং তিনি রেসপেক্টেড বিচারপতিদের উদ্দেশ্যে 5 মিনিট সময় চেয়েছিলেন, মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা বললেন না ম্যাডাম আমরা 15 মিনিট আপনার বক্তব্য শুনবো। এটাই হচ্ছে নজির, এটাই হচ্ছে যে ভারতবর্ষের গণতন্ত্র। তার কণ্ঠ এখনও যতই বিজেপি এটাকে রোধ করার চেষ্টা করুক, কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সেটাকে প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআরের বিরুদ্ধে নয়, কিন্তু প্রসেসের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের তুগলুকি কাণ্ডের বিরুদ্ধে, তার বিরুদ্ধে এখানে যেমন রাস্তায় নেমে আন্দোলন করেছেন, কর্মীদের যেমন বলেছেন মানুষকে সহায়তা করার জন্য, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেছেন এবং তিনি নিজে সওয়াল করে বুঝিয়ে দিয়েছেন যে রাজ্যের মানুষের পাশে কেউ থাকুক না থাকুক, যতই প্রধানমন্ত্রী বলুক আমি চৌকিদার, আমি পাহারাদার, কিন্তু মানুষ বুঝে নিয়েছে প্রকৃত যদি পাহারাদার থাকতে হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেখলেন না, শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভারতবর্ষের রাজধানী দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এতই কুৎসা অপপ্রচার করবে, তাহলে হাজার হাজার আইনজীবী মানুষরা, উকিল মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে পিছনে সারিবদ্ধভাবে যাচ্ছে। এই জিনিস সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। এখানেই দেয় যে আজকে মানুষের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সরকার, এটাই প্রমাণিত হয়ে গেছে। যিনি যে সরকারটা মা মাটি মানুষের কথা বলবে, আজকে তিনি দেশনেত্রী রূপে মানুষের কাছে মিলে ধরেছেন। তাবর তাবর রাজনৈতিক লোকেরা চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসুন, দেশের নেতৃত্ব দিন। এটাই আমরাও চাই যে আজকে পশ্চিমবঙ্গে যেভাবে মানুষ সুরাহা পেয়েছেন সেটা ভারতবর্ষে পাবে। এখন এটা বারবার আমরাও বলেছি, আমাদের অনেক মুখপাত্র তারাও তুলে ধরেছেন, এবং আমাদের দলের এটা মাননীয় মুখ্যমন্ত্রী কখনো রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। আমাদের তো একটাই বক্তব্য যে কেন্দ্রীয় সরকার আজকে বিজেপির নেতৃত্বরা কি করে ভাজলেন যে 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে বাংলা থেকে। আগে থেকে বলে দিচ্ছে, এসআইআর যখন নোটিশ চালু হয় 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশি মুসলমান বাদ যাবে, কি করে জানলেন? তারা যে ওইটা বলে ফেলেছিল, বাংলার যারা বিজেপি করে তারা কেন্দ্রীয় সরকারের যারা অমিত শাহ নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিয়েছিল, জেপি নাড্ডাদের, যে বাংলায় যদি আপনি এসআইআর করেন, আমরা যদি 1 থেকে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে পারি, বিজেপি ক্ষমতায় আসছে। কারণ সে রাস্তা বাংলায় নেই। কারণ এটা বুঝতে হবে, এখানে ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বিহার, ইউপি বা গুজরাট, দিল্লি নয়, এটা বাংলা। সেভাবে সেখানে সরকার আপনারা চালেন, যেভাবে বলেছেন তাই করেছেন, কিন্তু বাংলায় করতে এসে সেটা ফলপ্রসূ হয়নি। নির্বাচন কমিশনে যখন প্রথম 58 লক্ষ বাদ দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? আপনি বাদ দিয়েছেন, আপনারাও দেখেছেন, আপনারাও দেখিয়েছেন আপনাদের চ্যানেলে ভাবেতে, কাউন্সিলর সে বেঁচে আছে, সে মৃত, সে গিয়ে শ্মশানে গিয়ে দাঁড়িয়ে আছে আমি মৃত। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? আপনি বাদ দিয়েছেন, তাকে তো তোলার একটা অপশান রাখতে হবে যে আমি জীবিত আছি, আমি জীবিত আছি, আমার নামটা 58 লক্ষের মধ্যে এসে গেছে মৃত বা শিফটেড ভোটার হিসাবে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে আমি বেঁচে আছি। সেই রাস্তাটা কি আছে? সেই রাস্তাটা তো আপনি করলেন না। এই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে অ্যাপিল করছেন। আপনি বাদ দিয়েছেন, তাকে তোলার একটা জায়গা দিতে হবে। যখন দেখলো 58 লক্ষে আটকে গেছে, আর কিছুতেই বাদ দেওয়া হচ্ছে না, তখন নির্বাচন কমিশনকে সামনে রেখে এই কেন্দ্রের সরকার যে না, আমাকে তো 1.5 কোটি পূরণ করতে হবে, আমাকে তো রোহিঙ্গা চিহ্নিত করতে হবে, আমাকে তো অনুপ্রবেশ বাংলাদেশে চিহ্নিত করতে হবে, তখন তিনি লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 1,36,00,000 তিনি বললেন যে এরা নোটিশ পাবে। কিচ্ছু নেই। আজকে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, খাঁ হয়ে গেছে, তাপস কুমার হাজরা, আমার নাম তাপস কুমার হাজরা, তাপস হাজরা হয়ে গেছে। আরে এটা কার দায়? এটা নির্বাচন কমিশনের দায়। আমি যখন ভোটার তালিকায় নাম তুলেছি, আমি আমার সমস্ত এভিডেন্স জমা দিয়েছি নির্বাচন কমিশনের কাছে, তখন আমার নাম তাপস কুমার হাজরাই ছিল। তাহলে তাপস হাজরা সেই লিস্টে কেন এলো, তার দায়টা কে নিতে হবে? তাকেই নিতে হবে। আজকে তুমি এখানে বলছো আমার ছেলেপুলেদের যে তোমার বাবা যে তাপস কুমার হাজরা, তাপস হাজরা, এই প্রমাণটা করতে হবে কেন? এইখানে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, কারো নামের বানান ভুল হয়ে গেছে, কারো বাঙাল থেকে বাঙালি হয়ে গেছে, অপূর্ব বাঙালি হয়ে গেছে, বলছে না এই জিনিস চলবে না। তারা চেয়েছে যে এইভাবে আরও কিছু লোককে আমরা বাদ দিয়ে দিলে বিজেপির এজেন্ডাটা পূরণ হয়ে যাবে। তার মাধ্যমকে নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার, তিনি বোঝেন না যেখানে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে। তিনি রাস্তাতেও যেমন আন্দোলন করতে পারেন, আমাদের মতো কর্মীদের যেমন বলে মানুষের পাশে দাঁড়াও, তিনি কোর্টে গিয়েও অ্যাপিল করে বলে দেয় যে নির্বাচন কমিশনের তুগলুকি কাণ্ড স্যার বন্ধ করুন, গণতন্ত্রকে রক্ষা করুন, গণতন্ত্রের স্তম্ভ যারা তাদের রক্ষা করুন, মানুষকে বাঁচান। অতএব এই নির্বাচন কমিশনের যে এজেন্ডা, আপনারা দেখবেন যে যদি আমাদের বক্তব্য একটা সোজা, আমরা এসআইআর এর বিরুদ্ধে নয়,
এসআইআর যে প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এনেছে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট এবং বাংলাদেশি রোহিঙ্গা করছেন। আজকে বলুন তো, লজিক্যাল ডিসক্রিপেন্সি সরকার 58 লক্ষ বাদ দিয়েছে, আমরা তো বলেছি 58 লক্ষের মধ্যে আপনি কতজন রোহিঙ্গা খুঁজে পেয়েছেন, কতজন বাংলাদেশে অনুপ্রবেশ খুঁজে পেয়েছেন তার তালিকা প্রকাশ করুন। আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে কতজন রোহিঙ্গাকে আপনি চিঠি ধরিয়েছেন, কতজন বাংলাদেশি অনুপ্রবেশকে চিঠি ধরেছেন তার আপনি তালিকা প্রকাশ করুন। এরা প্রকাশ করতে পারছে না। আপনি তো নিজেই স্বীকার করেছিলেন যে আমার মা বাংলাদেশ থেকে এসেছেন এক কাপড়ে এক। তাহলে ওরা বারবার বলে এসেছিল, আমি এখানেই বলবো, উনি ভেবেছেন আমি হিন্দু, আমার মা শুভেন্দু অধিকারী, আমার মা আমি তার ছেলে। তো একটাও হিন্দু শরণার্থী নাগরিক আমরা কাউকে ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না, এরা আন্দোলন করেছিলেন। আপনারা দেখেছেন, আপনারাও বলেছেন। আজকে চলে যান মতুয়া সম্প্রদায়, 2 লক্ষ মতুয়া সম্প্রদায় তাদের বই ভাঁওতা দিয়ে বলেছিল যে সিএতে নাগরিকত্ব আইনে আপনারা দরখাস্ত করুন, ক্যাম্প খুলে ফেলেছিল যে এই নাগরিকত্ব যে কপিটা, দরখাস্তর কপিটা আপনি এসআইআর ফর্মের সঙ্গে দেবেন, আপনাকে কেউ বাদ দিতে পারবে না। তাতে তো শুভেন্দু অধিকারী মায়েরও করা উচিত এটা, তিনিও তো এসেছিলেন বাংলাদেশ থেকে, শুভেন্দু অধিকারী তো করা উচিত, তিনিও তো বাংলাদেশ থেকে এসেছে, তারা এরা তো বসবাস এখানে করেননি, তাহলে এরাও তো বাংলাদেশে অনুপ্রবেশকারী। যখন মহামান্য কোর্ট বললেন যে না, নাগরিকত্ব আইন আলাদা আর এখানে আমার এসআইআর প্রক্রিয়াটা আলাদা, ভোটার তালিকাতে এখানে প্রমাণ হবে না, তখন যখন মতুয়া সম্পদের মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, সেখানকার হাফ প্যান্ট মন্ত্রী শান্তনু ঠাকুর বিদেশে চলে গেল। আর সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলতে পারলো না, সেখানে বলছে একটা হিন্দু শরণার্থী বাদ যাবে না। আরে বোকা শুভেন্দু অধিকারী, উনি জানেন না যদি বাংলাদেশ থেকে ওনার মাও এসে থাকে, তাহলে বাংলাদেশ থেকে এই যে বলছেন আপনি অনুপ্রবেশকারীরা যারা চিহ্নিত হয়েছে তারাও এসেছে, তারাদের যে পানিশমেন্ট হবে, আজকে শুভেন্দু অধিকারীর সেই পানিশমেন্ট হওয়া দরকার। কারণ বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদবে না, আইন সবার জন্য সমান, তুমি তার জন্য বলবে আর নিজের বেলাটায় বলবে না, এই জিনিসটা চলতে পারে না। আমরা চাই না কেউ, কিন্তু আমরা কোনো চাই না যে প্রকৃত ভোটার অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে এখানে এসে ভোটার তালিকার নাম তুলুক। আপনি যদি এই কথাটা বলেন, বাংলাদেশ থেকে আসছে কি করে? বর্ডারে পাহারা দেয় কে? আজকে অমিত শাহের পুলিশ সেখানে বিএসএফ পাহারা দিচ্ছে, আর সেখান থেকে লোক ঢুকে পড়ছে, আপনি বলছেন ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যদি এটাই বলেন যে আপনি বারবার এটা বোঝাবার চেষ্টা করেছিল আজকে কেন্দ্রীয় সরকার বা বিজেপির নেতারা, যে অনুপ্রবেশকারীদের নিয়ে, রোহিঙ্গাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর 15 বছর ক্ষমতায় চলে এসছে, আপনি বলুন তো এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি বাদ দিন। আজকে প্রথম পর্যায়ে বাদ পড়েছিল কত? 58 লক্ষ, বাংলায় 58 লক্ষ, আর উত্তরপ্রদেশে 3 কোটি লোকের নাম বাদ পড়লো। তাহলে এখানে তো বলতেই হবে, যদি 58 লক্ষ ভুয়ো মৃত ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে 15 বছর ক্ষমতায় রাখে, আর কেন্দ্রীয় সরকার বিজেপি আজকে যোগী আদিত্যনাথ, তাহলে তোমাকেও 3 কোটি ভুয়ো ভোটার, মৃত ভোটার, রোহিঙ্গা, বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী, জঙ্গি, যেখানেই বলুন না কেন, তারাও এসে ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় রেখেছে। তাহলে এটা তো মানতে হবে, কোথায় 3 কোটি, কোথায় 58 লক্ষ। অতএব শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে আমরা চাইব বিচার সবার জন্য প্রযোজ্য। যদি অনুপ্রবেশকারী 40 জনই হোক, 300 জনই হোক, তাদের জন্য যে আইন হবে। আর শুভেন্দু অধিকারীর মা যদি বাংলাদেশ থেকে এসে থাকে, উনি নিজে স্বীকার করেছেন, আমরা তো বলছি না, উনি নিজে বলেছেন, যদি এসে থাকে তাকেও তাহলে বাংলাদেশে চিহ্নিত করে তাকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো উচিত।